নমস্কার। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে আজকের অনুষ্ঠানে এই ফেসবুক লাইভে সবাইকে স্বাগত। আপনারা জানেন আজকে 23শে মার্চ ভগৎ সিং এর আত্মবলিদান দিবস। এই দিনটা আমরা সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে পালন করি। তার ভূমিকা কেন কি আমাদের সাধারণ সম্পাদক জানাবেন। তার আগে আমি আজকে পরিচয় করিয়ে দিই যারা আজকে স্টুডিওতে আছেন শ্রী আশিস লাহিড়ী, বিজ্ঞান প্রাবন্ধিক ও গবেষক, যার পরিচয় দেওয়ার কিছু নেই, যার হাত ধরে বোধহয় বিজ্ঞান সচেতনতা, বিজ্ঞান প্রবন্ধ যেগুলো আমরা বাংলায় পেয়েছি, জেনেছি এবং সমৃদ্ধ হয়ে চলেছে। আছেন দেবাশিস ভট্টাচার্য, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক, আজকে সঞ্চালক হিসেবে। আমি দেবাশিস দুজনকেই আহ্বান জানাচ্ছি আজকে স্টুডিওতে, এবং দেবাশিসকে আহ্বান জানাচ্ছি যে আলোচনা শুরু করার জন্য। দেবাশিস। এক সেকেন্ড, আমি একটু একটা সেকেন্ড চাইছি এটা আমার পেজে একটু শেয়ার করে নেবার জন্য। হ্যাঁ, জাস্ট একটা সেকেন্ড লাগবে আমার। দুঃখিত, এটা মানে এই প্রোগ্রামটা শুরুর আগে এইটা করে নেবার কোনো উপায় ছিল না, সেই জন্য আমাকে প্রোগ্রামটার মধ্যে এটা মানে শুরু হবার পরে এটা করতে হলো, এর জন্য আমি দুঃখিত। আর একটা ছোট্ট কথা বলে নিই, আমাদের এই যুক্তিবাদী সমিতি থেকে আমরা তো মাঝে মাঝে এই ধরনের লাইভ করি। আশিস দা এসেছেন, এর আগে অন্য কেউ এসেছেন যারা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেন, যুক্তিবাদ সংলগ্ন বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেন। এখানে আমাকে এই ধরনের রোল প্লে করতে হয়েছে এর আগে বেশ কয়েকবার। সেইখানে একটা অভিযোগ এসেছে যে আমার এইখানটাতে আলোর সমস্যা হয়, ফলে মুখটা বড্ড অন্ধকার দেখায়। অনেক শুভানুধ্যায়ী এইটা বলেছেন। এখন আমি আজকের মধ্যে সেই সমস্যার সমাধান করতে পারিনি, ফলে আজকে পরিস্থিতি অপরিবর্তিত থাকছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে এইটুকু প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার একটু এখানে বেটার আলোর বেটার অ্যারেঞ্জমেন্ট করবার চেষ্টা করব, কিন্তু আজকে আমাদের এই রকম ভাবেই চলতে হবে। এইটুকু ক্ষমা প্রার্থনা করে আমরা এগোচ্ছি আলোচনায়। আমাদের যুক্তিবাদী সমিতির দুটো পালনীয় দিবস আছে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী। একটা হচ্ছে যে এই ভগৎ সিং আজকে আমরা যেটা করছি, তার মৃত্যুর বা তার ফাঁসি হওয়ার এই যে দিন, এই দিনটা আমরা পালন করব। আর ডারউইনের যে বিখ্যাত বই অরিজিন অফ স্পিসিস যাকে ছোট করে বলে, সেইটার প্রকাশ দিবস 24শে নভেম্বর, সেইটা আমরা পালন করব। আমাদের এরকম একটা সিদ্ধান্ত ছিল যে কারুরই জন্মদিন পালন করব না, কারণ জন্মদিন একটা আকস্মিক ঘটনা, সেটা তার মানে জন্মের সময় কোথাও কোনো লেখা থাকে না বা নির্ধারিত থাকে না যে তিনি ভবিষ্যৎ জীবনে কি করবেন। ফলে জন্মদিন পালন, তার মধ্যে কোথাও একটা জ্যোতিষীয় বিশ্বাস লুকিয়ে আছে। সেইটার কারণে আমরা একটু অন্যভাবে জিনিসটাকে করবার কথা ভেবেছিলাম। একজন আন্তর্জাতিক, একজন জাতীয় ব্যক্তিত্ব, তাকে আমরা তাদেরকে সামনে রেখে আমরা এটা করব, এটা ঠিক ছিল। সেইখানে ভগৎ সিং আমাদের জাতীয় ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়েছে। তো ইতিমধ্যে এই সিদ্ধান্ত নেবার পরে বেশ কয়েকটা বছর কেটে গেছে এবং আমরা এই প্রোগ্রাম করেছি। গতবার এই প্রোগ্রামটি লাইভ হয়েছিল, মানে ফিজিক্যালি হয়েছিল আমাদের কফি হাউসের 3 তলায়, সেই পুরনো বৈচিত্র্যর ঘর যেখানে ছিল সেইখানে হয়েছিল। এইবারে আমরা সেটা অনলাইনে করছি। তো আমরা শিগগিরই আলোচনায় যাব। তার আগে একটু বলি যে মানে এখানে আশিস দা তো আমাদেরকে বলবেনই,
এখানে খুব বিরাট একটা এখানে বক্তৃতা দেওয়ার দরকার নেই, বা ভগৎ সিং এর একটা খুব বিরাট বড় ইন্ট্রোডাকশনেরও দরকার নেই। আমরা সোজা আলোচনায় ঢুকে যাব। তবে একটা স্টেটমেন্ট বোধহয় দিয়ে রাখাটা ভালো, সেটা হচ্ছে যে আমাদের যে স্বাধীনতা আন্দোলন, এটা তো একটা জাতির জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা জাতির নিজের মেরুদণ্ড সহকারে দাঁড়িয়ে পড়া, সেই ধরনের একটা ঘটনা। সেইখানে মানে যারা এই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছেন, ভগৎ সিং ছাড়াও অনেকে আত্মবলিদান করেছেন, অনেকে অনেক বীরত্ব দেখিয়েছেন, অনেক আহ, মানে কি বলবো, ত্যাগ তিতিক্ষা অনেকে করেছেন। কিন্তু এইখানে যেটা একটা ব্যাপার, এটা ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, সেটা একটা আধুনিক আহ, রাষ্ট্র হতে যাচ্ছে, তার যে অবশ্যম্ভাবী গুণগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেই ধর্মনিরপেক্ষতার যে জায়গাটা, সেটা কিন্তু স্বাধীনতা আন্দোলনের যে তার কালচারাল ব্যাকগ্রাউন্ড, সেখানে খুব আহ, মানে খুব বেশি ছিল না। সেখানে সবচেয়ে স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় নামকরা যিনি আইকন, গান্ধীজি, তিনি যদিও এখন যারা জয় শ্রীরাম বলে চেঁচায় তাদের মতন নন, কিন্তু তিনি এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে রামের নামকে যুক্ত করা, সেটা সেই সংস্কৃতি তিনি চালু করেছিলেন। এখানে সশস্ত্র সংগ্রাম যারা করতেন, তারা গীতাকে সামনে রেখে শপথ, দেশ ও মাতৃকার একটা মূর্তি, মানুষ মূর্তি নির্মাণ করা, তাকে সামনে রেখে বিপ্লবে উদ্বুদ্ধ হওয়া, ইত্যাদি ইত্যাদি একটা ফ্যাক্টর ছিল। সেইখানে ভগৎ সিং এক উজ্জ্বল ব্যতিক্রম। সেই জন্যই আমরা বারবার তাকে নিয়ে চর্চা করতে চাই, যে একটা স্বাধীন আধুনিক রাষ্ট্র, সেইখানে তিনি একজন এত অল্প বয়সে আত্মবলিদান করে দিচ্ছেন, সেটাও কোনো ধর্মীয় কোনো রকম অনুপ্রেরণা ছাড়াই, সেটা সম্পূর্ণ সেকুলার একটা জায়গা থেকে সেই তাগিদ আসা সম্ভব। এবং এত অল্প বয়সে অনেক কিছু পড়াশোনা করে, তার মধ্যে প্রবল রাজনৈতিক কর্মকাণ্ড, বারবার করে গ্রেপ্তার হওয়া, ছুটে ছুটে পালানো, ছদ্মবেশে থাকা ইত্যাদি মধ্যেই তিনি যে পরিমাণ তাত্ত্বিক পড়াশোনা করেছিলেন, যে ধরনের পরিপক্ক বুদ্ধি দেখিয়েছিলেন, সে অসাধারণ। তো যাই হোক, এর বেশি এখন বোধহয় তার ইন্ট্রো দরকার নেই, এসব কথা সবাই জানেন। আমরা খালি বলতে চাইলাম যে এইটার কারণেই আমাদের কাছে যুক্তিবাদী আন্দোলনের একজন স্মরণীয় ব্যক্তি হিসেবে তাকে সামনে রাখাটা আমাদের কাছে খুব জরুরি বলে মনে হয়েছে। সেই জন্যই আমরা প্রতি বছর করে থাকি, এবছরও আমরা করছি। এবারে আমরা পেয়েছি বাংলার যে বাঙালি সংস্কৃতি, তার মধ্যেকার যে ধর্মনিরপেক্ষতার চর্চা, সেইটা নিয়ে, তার ইতিহাস নিয়ে এখন সবচেয়ে বেশি যারা কাজ করেন, তাদের মধ্যে অন্যতম আশিস লাহিড়ী। তিনি অত্যন্ত ব্যস্ত থাকেন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাদের মধ্যে এসেছেন। তো তার কাছে আমরা অনেক কথা জানতে চাই। আশিস দাকে প্রথমেই আমি অনুরোধ করব যে আপনি কি আমাদেরকে ভগৎ সিং এর জীবন, চিন্তা, কর্ম এর একটা সংক্ষিপ্ত ওভারভিউ কি আপনি আমাদেরকে দেবেন? আমার যেটা মনে হয় যে তার জীবন ও কর্মের একটা ওভারভিউ দেওয়ার বদলে আমি যেভাবে আজকের দিনে ভগৎ সিং এর অসীম গুরুত্ব উপলব্ধি করছি, সেই দিক থেকে বলি, সেখান থেকেই তার এই ডিটেল গুলো, তার জীবনের কর্মকাণ্ড বা তার ভাবনা চিন্তা বেরিয়ে আসে। আমি এইভাবে সাজিয়ে বলতে চাইছি, কারণ আমার দু একটা একটু অন্যরকম বক্তব্যও আছে, কাজেই আমি সেই দিক থেকে বলছি। তুমি যা বলছো তার সঙ্গে এটা প্রায় একই, কিন্তু একটু মানে পাশ থেকে শুরু করতে চাইছি। আমি এইভাবে বলতে চাইছি, প্রথমত তুমি যেটা বললে, এটাই মূলত আমারও বক্তব্য। এই যে নাস্তিকতার কথাটা, ভগৎ সিং নিজে তার বই আছে যে কেন আমি নাস্তিক, ইংরেজিতে লিখেছিল। অবশ্যই তিনি নাস্তিক, এবং কেন তিনি নাস্তিক, এবং নাস্তিক হওয়ার সত্ত্বেও তার জীবনে অনুপ্রেরণার কোনো অভাব হয়নি, তার ভাবজগতে তিনি কোনো অভাব বোধ করেননি, বরং তিনি ভাবজগতে এগিয়ে যেতে পেরেছিলেন।
এইটা এত সুন্দর করে সেই বইতে লিখেছেন। কাজেই ভগৎ সিং এর নাস্তিকতাটাও আমাদের একটু চর্চার বিষয়। আমার কেবল একটাই বক্তব্য, খানিকটা বলতে পারো ট্যাকটিক্যাল কারণে, যে আমরা কি নাস্তিক কথাটার বদলে সেখানে বস্তুবাদী কথাটা ব্যবহার করতে পারি? এটা আমার সাজেশন। কেন বলছি কথাটা, আমার যুক্তিটা বলি। যে নাস্তিকতা মানে কি, সাদা বাংলায় আমি ঈশ্বরে বিশ্বাস করি না, অন্য অনেক অর্থ আছে, আমি তাতে যাচ্ছি না, বেদ অমুক তমুক। এখন প্রশ্নটা হচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস করি না বললে ঈশ্বর নামক একটা এন্টিটি কথা আমি এটা স্বীকৃতি দিয়ে ফেলছি, যেখানে ঈশ্বর ব্যাপারটা একটা এন্টিটি হিসেবেই আমার কাছে স্বীকার্য নয়। সুতরাং ওই এন্টিটিকে আমি মানি না, এই কথাটা কি খুব যুক্তিসঙ্গত? এটা আমার মনে হয়। অনেকদিন আগে, আমার যতদূর মনে পড়ছে, সময় মনে নেই, বোধহয় 70s কি 80s এ, না আর একটু পরেও হতে পারে, চমস্কিকে ওই রকম একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি এথিস্ট? তাতে উনি এই কথা, দেখুন, এথিস্ট মানে থিইজম কি সেটা আমাকে জানতে হয়, যে আমি থিইজমের বিরোধী। আই ডু নট নো হোয়াট ইজ থিইজম। থিইজম, ঈশ্বরবাদ, ঈশ্বর, এই কোনো এরকম কোনো ধারণা আছে বলে আমি জানি না। সুতরাং সেই ধারণার বিরোধী, এটা, এই কথাটারও কোনো মানে নেই আমার কাছে। এত এক্সট্রিমে আমি যেতে বলছি না। আমার নিজের যেটা মনে হয়, বস্তুবাদ বললে তার মধ্যে কিন্তু আমরা সবটাকে কভার করতে পারছি। আমি যদি বস্তুবাদী হই, আমার কাছে ঈশ্বরের অস্তিত্ব নেই, সুতরাং আমি আপনা থেকেই নাস্তিক। আর নাস্তিক কথাটার মধ্যে একটা নেতির ব্যাপার আছে, আমি একটা নায়ে বিশ্বাস করছি। বস্তুবাদের মধ্যে কিন্তু সেই না ব্যাপারটা নেই। বহু লোকের কাছে এই নাস্তিক কথাটা একটা নেতিবাচক ব্যঞ্জনা বহন করে। আমার যেটা মনে হয় যে আমরা যদি নাস্তিকের বদলে বস্তুবাদী কথাটা ব্যবহার করি, অন্তত ভগৎ সিং এর ক্ষেত্রে, যদিও তিনি নিজেকে নাস্তিক বলেছেন, আমার মনে হয় আজকের দিনে আমরা অনেক উপকৃত। এটা আমার মত, তোমরা মানতে পারো, নাও মানতে পারো। এটা বলে আমি মূল জায়গায় আসছি, যে আমি ভগৎ সিংকে সব থেকে বেশি সম্মান করি, প্রণম্য বলে মনে করি। তিনি একজন বস্তুবাদী জাতীয়তাবাদী বলে। এই তুমি একটু আগেই যেটা বললে যে আমাদের দেশে জাতীয়তাবাদ, কিংবা আরো বড় করে বললে উপনিবেশবাদ বিরোধিতা, সেটার সঙ্গে ধর্ম বা ধর্মকেন্দ্রিক সংস্কৃতি এমন ভাবে জড়িয়ে গেছে, আজ পর্যন্ত আমরা তার হাত থেকে রেহাই পাইনি। এবং আজকের এই যে অসম্ভব যে কতগুলো কুপ্রভাব আমরা দেখতে পাচ্ছি ধর্মকে কেন্দ্র করে, তার অনেক কিছুরই বীজ কিন্তু সেখানেই রোপিত হয়েছিল। আমাদের এমনকি, আমি গান্ধীর কথা ছেড়েই দিলাম, যারা বিপ্লবী, যারা প্রাণ দিয়েছেন বিপ্লবের জন্য, তারা নমস্য লোক, কিন্তু তাদেরও এই যেটা তুমি বললে, যে যখনই আমি গীতায় হাত রেখে শপথ গ্রহণ করছি, বা যখনই আমি স্বাধীনতাকে, আমি স্বাধীন দেশকে, স্বাধীন সমাজকে আমি কি সংজ্ঞা দিচ্ছি না, প্রাচীন কালে ওই হিন্দু ওরিয়েন্টেড যে সমাজ ছিল, যেটাকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বেদপন্থী সমাজ বলতেন, সেটা কি কেউ জানে না। তো সেই বেদপন্থী সমাজ, সেইটা ছিল আদর্শ সমাজ, এবং আমাদের স্বাধীন ভারত ওই বেদপন্থী সমাজের দিকে যাবে। এবং এইটাকে আদর্শ হিসেবে তুলে ধরে আমি প্রাণ দিচ্ছি, আমি লড়াই করছি, লড়াইয়ের কোনো খাদ নেই, কিন্তু লড়াইয়ের মধ্যে ওই যে আদর্শটা যেটা তুলে ধরা হচ্ছে, সেটা এমন ভাবে আমাদের একটা হিন্দু সাম্প্রদায়িকতার একটা কাঠামো, একটা রং তার সঙ্গে, তার অঙ্গে অঙ্গে লেগে আছে। যা সবচেয়ে বড় উদাহরণ সবাই জানে বন্দে মাতরম গান নিয়ে। যখন বন্দে মাতরম গান নিয়ে প্রচন্ড বিতর্ক উঠেছে কংগ্রেসের মধ্যে, যে যারা মুসলমান তারা বলছেন এটা আমরা, যেখানে দুর্গা বলে তোমরা দেশকে মা দুর্গা বলছো, আমরা কি করে এটাকে মেনে নেব? তখন এটা রবীন্দ্রনাথের কাছে যায় ফয়সালা করার জন্য, সুভাষ বসু পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথ খুব ক্যাটেগরিক্যালি বলেছিলেন যে হ্যাঁ ঠিকই তো, এখানে তুমি প্রথম যে স্ট্যান্ডাটা, সেখানে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যখনই তুমি একটা মূর্তি, দুর্গা মূর্তিকে তুমি দেশ কল্পনা করে সেটাতে বিহ্বল হচ্ছ, তখন মুসলমানরা কি করে, বা মুসলমান কেন, অহিন্দু যারা, তারা কি করে তাতে সম্মতি দেবে বলতো? অথচ এইটা কিন্তু অধিকাংশ জাতীয়তাবাদীর মনের কথা ছিল। তো ভগৎ সিং এর গুরুত্ব এইখানটা, গুরুত্ব মানে 22 বছরের একটা ছেলে, সে এই ব্যাপারটা কিভাবে বুঝেছিল যে আমি যদি বস্তুবাদী জাতীয়তাবাদকে, সেইটাকে আঁকড়ে ধরে এগোই, তাহলে কিন্তু এক চোটে
আমি এই সাম্প্রদায়িকতার মূলচ্ছেদ ওইখানেই করে দিই। আমি যদি বস্তুবাদী হই, আমার কাছে ঈশ্বর বা ধর্ম এগুলো আমার কাছে কোনো ফ্যাক্টরই নয়, কিন্তু অধিকাংশ লোক সেটা মানেন। আমি এইটা বলতে চাইছি, ভগৎ সিং কিন্তু নিছক ওই বুদ্ধিগত ভাবে ইন্টেলেকচুয়ালি এটা নিয়ে লড়াই করে গেছেন তা না। তিনি কার্যক্ষেত্রে রাজনীতি করেছেন, রাস্তায় নেমে রাজনীতি করেছেন এই বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে। এবং স্বয়ং জওহরলাল নেহরু তার আত্মজীবনীতে বলেছেন যে এই ভগৎ সিং তার জনপ্রিয়তা একটা সময় স্বয়ং গান্ধীকে ছাপিয়ে গিয়েছিল। তার মানে এই যে কথাটা আমরা অনেক সময় বলি যে আইডিয়া বিকামস এ মেটেরিয়াল ফোর্স, একটা একটা ভাবনা সেটা একটা বস্তুগত শক্তিতে পরিণত হয়েছে, এটা কিন্তু ভগৎ সিং করে দেখিয়েছেন যে তিনি বস্তুগত দিক থেকে বস্তুবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি দেশকে স্বাধীন করতে চাইছেন। তার জন্য তিনি নিজে মানে প্রচুর লাঞ্ছনা সহ্য করছেন, রাস্তায় নেমে আন্দোলন করছেন, হাতে অস্ত্র তুলে নিচ্ছেন, কখনো তিনি ঈশ্বরের কথা বলছেন না। এই যে দেশকে এইভাবে দেখা সত্ত্বেও দেশের মানুষ, সাধারণ মানুষ যারা অধিকাংশই আস্তিক, তারা কিন্তু তাকে মাথায় করে রেখেছে। এইটা একটা বিরাট আদর্শ আমাদের সামনে, যে অনেক সময় আমরা এই ধরনের কথা অনেকেই বলেন, কিন্তু আমরা এই কথা বলতে গিয়ে জনগণ থেকে অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যাই। ভগৎ সিং কিন্তু হননি। তিনি জনগণের মধ্যে পা এবং মাথা বজায় রেখে সোজা হয়ে দাঁড়িয়ে থেকে এই আদর্শে অবিচল ছিলেন, এবং জনগণ তাকে প্রত্যাখ্যান করেনি, মাথায় করে রেখেছেন। এটা আমার কাছে একটা ভয়ানক জরুরি ব্যাপার বলে মনে হয়। তো এইটা আমার তো মনে হয় যে ধরুন তুমি একটু আগেই যেটা বললে যে গান্ধীজি নিশ্চয়ই তিনি তিনি অনেক মানুষের কথা ভেবেছিলেন, এমনকি তিনি হিন্দু মুসলমান এক ধরনের সম্প্রীতির কথাও বলেছিলেন, তিনি এমনকি জাতপাত নিয়েও কথা বলেছিলেন। কিন্তু গান্ধীজি সমস্তটাই বলেছিলেন বর্ণাশ্রমের কাঠামোর মধ্যে। তিনি কোথাও বর্ণাশ্রমের বিরোধিতা করেননি। যা কিছু জাতপাত, যা কিছু আমাদের মেরামত করে নিতে হবে, সবই কিন্তু ওই বর্ণাশ্রমের কাঠামোর মধ্যে, জানিয়ে আম্বেদকর তাকে সমালোচনা করেছিলেন। তো কাজে এইটা তার জনপ্রিয়তার একটা কারণ। তিনি কিন্তু হিন্দুত্ব ত্যাগ করতে বলেননি, কখনো বলেননি যে হিন্দু ধর্ম ত্যাগ করে তোমাকে জাতীয়তাবাদী হতে হবে, কখনো বস্তুবাদী জাতীয়তাবাদের কথা বলেননি। সুতরাং তার এই বিপুল জনপ্রিয়তা একটা তো ছিলই, তিনি নিশ্চয়ই কৃষকদের বা সাধারণ মানুষের কাছে যেতে চেয়েছিলেন, একটা অংশের কাছে অন্তত। কিন্তু তাছাড়াও তিনি যে হিন্দু ধর্মকে আশ্রয় করেই রাজনীতিটা করেছিলেন, উগ্র হিন্দুত্ব নয়, আরএসএস এর হিন্দুত্ব নয়, কিন্তু তিনি এই তুমি যেটা বললে যে রামকে রাজনীতিতে নিয়ে আসা, এ তো গান্ধীজিরই কাজ। কাজে তার যে জনপ্রিয়তা, তার একটা কারণ ছিল, তিনি মানুষকে সে যা বিশ্বাস করে সেইখানেই থাকতে বলেছিলেন। আর ভগৎ সিং একেবারে বিপরীত কথা বলছেন, বলেও তিনি কিন্তু সেই জনপ্রিয়তা অর্জন করতে পারছেন। এটা স্বয়ং জওহরলাল নেহরুর স্বীকৃতি যে একটা সময়ে তার এই জনপ্রিয়তা স্বয়ং গান্ধীজিকে ছাড়িয়ে যেত। এইটা আমার কাছে খুব জরুরি একটা শিক্ষা বলে মনে হয় তার কাছ থেকে। মানে তাকে অনন্য মনে হয় এই কারণে যে তুমি যেটা বললে যে বড় বড় বিপ্লবী আমাদের দেশে প্রচুর জন্মেছেন, তাদের আত্মত্যাগ, তাদের আদর্শবোধ এর কোনো তুলনা হয় না। কিন্তু একেবারে সরাসরি নিজেকে বস্তুবাদী বলে, অথচ জাতীয়তাবাদীর জায়গা থেকে 1 ইঞ্চি না সরে সাম্রাজ্যবাদ বিরোধিতাকে একটা মানে অন্তরে গ্রহণ করে, এতটুকু আপোষ না করে শেষ দিন পর্যন্ত লড়াই করে যাওয়া, এরকম উদাহরণ খুব বেশি নেই। আরেকটা কথা যেটা আমার মনে হয়, যেটা ধরো যে কোনো মানুষ একটা সময় সেই দিদেরও একটা কথা বলেছিলেন না ডিইস্টদের নিয়ে, যে ডিইস্ট হচ্ছেন তিনি যিনি নাস্তিক হবার আগেই মরে গেছেন। তো আমার সেই পুরোনো কালের বস্তুবাদীদের কথা, এই ভগৎ সিংদের যুগের, তাদের সম্বন্ধে এরকম কথা বলতে ইচ্ছে করে যে তখনকার বস্তুবাদীরা মানে মার্কসিস্ট বা কমিউনিস্ট হয়ে যাওয়াটা ছিল সময়ের অপেক্ষা, বেশিরভাগই তাই হয়েছেন। এবং আমরা জানি ভগৎ সিং এর যে ডায়েরি আজ ছাপা হয়েছে, পাওয়া যায়, তাতে তার পড়াশোনার ধরন, তিনি মার্কস পড়ছিলেন, বিশেষ করে লেনিন। মার্কসের চেয়েও তিনি লেনিনকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন, কারণ লেনিন অল্প দিন আগে মারা গেছেন, লেনিন তখনও জ্যান্ত সেই অর্থে। এবং সেই আদর্শকে তিনি বুখারিনের লেখা পড়ছেন, তিনি মার্কসের লেখা পড়ছেন, লেনিন বিশেষ করে। এই যে বস্তুবাদী চিন্তাধারাকে রাজনীতির মধ্যে নিয়ে আসা সেই সময়কার ভারতবর্ষে, এটা একটা অতুলনীয় কাজ বলে আমি মনে করি। কোথাও ফাঁকি ছিল না তার। তিনি যে রাজনীতিটা করছেন, যে দর্শনে বিশ্বাস করছেন, যে প্র্যাকটিসের মধ্যে আছেন, এই সমস্তটাকে কিন্তু এক জায়গায় উনি আনতে চেয়েছিলেন।
বিশেষ করে ওই ডায়েরিটা পড়লে খুব মুগ্ধ হতে হয়। আমি একটা দুটো কথা বলি, যে যেমন ধরো উনি আমি দেখছি উনি রবীন্দ্রনাথও পড়ছেন। রবীন্দ্রনাথ তো ভাববাদী লোক, আধ্যাত্মিক লোক, কিন্তু তিনি ভগৎ সিং রবীন্দ্রনাথের কোন জিনিসটাকে দুহাত দুহাত বাড়িয়ে গ্রহণ করছেন? রবীন্দ্রনাথের ন্যাশনালিজম বলে যে বইটা আছে, যেটা তিনি জাপানে এবং আমেরিকাতেও, জাপানে দাঁড়িয়ে তাদের মুখের ওপর বলেছিলেন এই ন্যাশনালিজম তোমাদের সর্বনাশ করবে। তো এই যে সেই ন্যাশনালিজম বইটা, যেটা ইংরেজিতেই লেখা, ইংরেজিতেই ছাপা হয়েছিল, তার থেকে কিছু কিছু অংশ ভগৎ সিং টুকে রাখছেন তার ডায়েরিতে। কোন অংশটা টুকছে? একটা অসামান্য জিনিস রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন। আপাত দৃষ্টিতে আমরা তার গুরুত্বটা অনেক সময় বুঝতে পারি না। রবীন্দ্রনাথ বলছেন, জাপানকে ক্রিটিসাইজ করে বলছেন যে এইসব তোমরা ওই ইউরোপ মানে পশ্চিমের পুঁজিবাদী দেশ থেকে শিখেছো, তোমরাও চালাচ্ছ। কথাটা কথাটা আপাত দৃষ্টিতে খুব সুন্দর, আমরা সবাই বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন রবীন্দ্রনাথ বলছেন, বলার আগে এটা আমাদের স্ট্রাইকই করে না যে হোয়াই শুড অনেস্টি বি এ পলিসি? অনেস্টিকে পলিসি বলা হচ্ছে কেন? ব্যবসাদারদের বলা হচ্ছে যে তোমরা অনেস্টলি ব্যবসা করো, লোককে ঠকিও না, দেখবে তোমার প্রফিট অনেক বাড়বে। অর্থাৎ পুরো জিনিসটা একটা পুঁজিবাদী ব্যবসায়িক কাঠামোর মধ্যে, এটা কোনো ওই পুঁজিবাদী ব্যবসায়িক কাঠামোর থেকে আলাদা কোনো নৈতিক কাঠামো এটা নেই। এই যে কথাটা রবীন্দ্রনাথ বলছেন যে পলিসি, অনেস্টি পলিসি হতে যাবে কেন? অনেস্টি তো আমার জীবনের, আমার অস্তিত্বের অঙ্গ, আমার একটা মনের দশা। অনেস্টি ছাড়া মানুষের চলাই উচিত না। এই বোধটা কিন্তু পুঁজিবাদী সমাজ, পুঁজিবাদী এথিক্স আমাদের ভুলিয়ে দিচ্ছে। তারা বলছে তুমি অনেস্ট হও, তাহলে দেখবে জীবনে উন্নতি করবে, তাহলে দেখবে তোমার ব্যবসা ভালো চলবে, আরো বেশি খদ্দের পাবে। অর্থাৎ খদ্দের টানার জন্য আমি অনেস্ট হচ্ছি, অনেস্টির আলাদা কোনো গুরুত্ব নেই। অবাক কাণ্ড হচ্ছে, এত জিনিস থাকতে ওই রবীন্দ্রনাথের ন্যাশনালিজম থেকে ওই অংশটুকু ভগৎ সিং তার ডায়েরিতে নিজের হাতে লিখে রেখেছেন। অবাক লাগে নাকি? অর্থাৎ তিনি বস্তুবাদী যেমন ছিলেন, তিনি কিন্তু এথিক্সের দিকটা, নীতির দিকটাকেও সেইখানেও একটা এই পুঁজিবাদ বিরোধী একটা বস্তুবাদী কাঠামো তৈরি করতে চাইছিলেন। মনে রাখতে হবে 22 বছর বয়সে আমি বলছি, তুমিই বলছি তাকে, 22 বছর বয়সে সে ছেলেটি মারা গেছে। সে এই এত এগিয়ে ভাবতে পেরেছিল, এটা আমাদের কাছে, অন্তত আমার কাছে একটা অবিশ্বাস্য জিনিস বলে মনে হয়। এই যে মানে আরেকটা অদ্ভুত জিনিস লাগে যে যারা রবীন্দ্রনাথের রক্তকরবী পড়েছেন বা তার ইংরেজি অনুবাদ রেড ওরিয়েন্টার্স আছে, তারা ওর ইতিহাসটা যদি দেখেন, যে ওই একজন আমেরিকান সমাজতন্ত্রবাদী আপটন সিনক্লেয়ার নাম করা উপন্যাসী, তিনিও আমেরিকার সমাজ ব্যবস্থাকে নিয়ে একটা ওই ধরনের খানিকটা অ্যালিগরিক্যাল, রূপক ধর্মী একটা উপন্যাস লিখেছিলেন। এত উঁচু দরের কিছু না, কিন্তু সেটা রবীন্দ্রনাথ পড়েছিলেন। এবং অনেকে বলেন যে সেখানকার ওই ভাবনাটা, অর্থাৎ ওই যে সাম্রাজ্যবাদী সমাজ ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে, তার এথিক্সটা বসে যাচ্ছে, এইটাকে নিয়ে রবীন্দ্রনাথ পরে ওই রক্তকরবীর যে অসামান্য যে নাটকটা লেখেন। অবাক কাণ্ড হচ্ছে, কেন এত কথা বলছি, এই ভগৎ সিং তার ওই ডায়েরিতে যেখানে রবীন্দ্রনাথের ওই কোটেশনটা লিখে রেখেছেন, ঠিক তার ওপরে অথবা নিচে তিনি আপটন সিনক্লেয়ারের বই থেকে কোটেশন লিখে রেখেছেন। অর্থাৎ তার চিন্তাধারার খাতটা আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। তিনি কিন্তু নিছক আবেগের বশে যে আমার দেশ উদ্ধার করতে হবে, সে প্রাচীন অতি সুন্দর, যখন আমাদের দেশে কোনো অন্যায় ছিল না, সব নাকি মহৎ ছিল, এইসব ফিরিয়ে আনতে হবে, এই ধরনের কথা উনি বলছেন না। উনি একটা সুস্থ মানবিক এথিক্সের দিকে, ভবিষ্যৎ সমাজ, সেটা বস্তুবাদ ভিত্তিক এথিক্স, তার সঙ্গে উনি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামকে জুড়ে দিচ্ছেন, দিয়ে সেইটা আমাদের ভবিষ্যৎ, এইটা নিজে আত্মস্থ করছেন। হয়তো বেঁচে থাকলে আরো বেশি করে লোকের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারতেন, সেইভাবেই হয়তো নিজেকে তৈরি করছিলেন। এইটা আমার কাছে একটা অসামান্য জিনিস বলে মনে হয়। আরেকটা কথা, যেটা অনেকেই বলেন যে ওকে এক ধরনের সন্ত্রাসবাদী বা সশস্ত্র সংগ্রামের লোক শুধু এই বলে তাকে সম্মান করেন। প্রথমত তিনি সন্ত্রাসবাদী ছিলেন না, যে তিনি যে দুটো ঘটনা তার নামের সঙ্গে জড়িত, প্রথমটা আমরা সবাই জানি যে লালা লাজপত রায়ের বুকের ওপর রাস্তার মধ্যে মিছিলে বুকের ওপর লাঠি পড়েছিল
এবং তার ফলে হার্ট অ্যাটাক হয়ে তার কিছুদিন পরে তিনি মারা যান। এই ঘটনার প্রতিশোধ নেবার জন্য, যে লালা লাজপত রায়কে তোমরা লাঠি মেরে খুন করেছো, এই ঘটনার প্রতিশোধে মানুষকে জাগানোর জন্য তারা ওই সন্ডার্সকে গুলি করেছিল। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যখন ওই পার্লামেন্টে, যেটা নিয়ে খুব প্রচুর কথা বলা হয়, পার্লামেন্টে উনি আর বটুকেশ্বর দত্ত দুটো বোমা ছুঁড়েছিলেন। যদি ভালো করে আমরা ডিটেলটা পড়ি আমরা দেখব বোমা দুটো এমন জায়গায় ছোঁড়া হয়েছিল, পার্লামেন্টের যেখানে অধিবেশন চলছে সেখানে কোনো লোক ছিল না। তারা জানতেন যে ওই কর্নারে ওইভাবে বোমা দুটো ফেললে প্রচুর ধোঁয়া বেরোবে, আওয়াজ হবে, হইচই হবে, প্যানিক হবে এবং আমাদের অ্যারেস্ট করবে। তারা চেয়েছিলেন অ্যারেস্টেড হতে। কেন? তাহলে এটা প্রচার করা যাবে। এটা একটা কৌশলগত কারণে তারা দুটো স্মোক বম ছেড়েছিলেন। এটা কি সন্ত্রাসবাদের পরিচয়, নাকি অসম্ভব ম্যাচিওর রাজনৈতিক চিন্তা ভাবনার পরিচয়? যেখানে একটা গন্ডগোল হবে, কারোর প্রাণ যাবে না, একটা গন্ডগোল হবে, ধোঁয়া উঠবে, পুলিশ এসে অ্যারেস্ট করবে, তখন আমি কোর্টে গিয়ে নিজের কথাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো। দিয়েছিলেনও। এই যে ম্যাচিওরিটি, একটা 22 বছরের ছেলে কোত্থেকে আসে? এটা একটা অসামান্য জিনিস নয় কি? তো এই সব জড়ো করে একটা জায়গায় যদি আসি, তার আগে একটা জিনিস বলি। আজকেই সকালে আমাদের বন্ধু, তুমিও চেনো, প্রবীর মুখোপাধ্যায়, বন্ধু আমার থেকে বয়সে একটু বড়ই হবে প্রবীর, তো একটা খুব সুন্দর তথ্য আজ সকালেই আমাকে দিল, পাঠিয়েছে ফেসবুকে, অনেককেই দিয়েছে হয়তো। সেটা হচ্ছে, আমি অন্তত আগে জানতাম না। ও বলছে যে রায় বাহাদুর সূর্য বংশম, এই নামটা আমাকে বললো, তুমি কি শুনেছো? আমি কিন্তু শুনিনি নামটা। ইনি কে ছিলেন? ইনি কিন্তু আমাদের হেডগেওয়ারের খুব বন্ধু ছিলেন এবং হিন্দুত্ববাদী ছিলেন এবং ইনি উকিল ছিলেন এবং উনি ভগৎ সিংকে ফাঁসি দেওয়ার হয়ে ওকালতি করেছিলেন, সওয়াল করেছিলেন। কোর্টে দাঁড়িয়ে বলছেন এ সন্ত্রাসবাদী, এর শান্তি বিঘ্নিত করছে, সুতরাং এর ফাঁসি দেওয়া হোক। এটা প্লিড করছেন এই রায় বাহাদুর সূর্য বংশম। আর পাশাপাশি উল্টো দিকে ভগৎ সিং এর হয়ে কে সওয়াল করছিলেন? আসফ আলী। আসফ আলী। এখানেও আমরা দেখতে পাই যে একজন হিন্দুত্ববাদী হেডগেওয়ারের কাছের লোক, তিনি ভগৎ সিং এর ফাঁসির জন্য সওয়াল করছেন কোর্টে ব্রিটিশ জাজের কাছে। আর আসফ আলী, তিনি ধর্মে মুসলমান, তিনি ওর হয়ে যে সওয়াল করছেন এই বলে যে একে আপনারা ক্রিমিনাল মনে করবেন না, ও একজন দেশপ্রেমিক, ও দেশের মানুষের মুক্তির জন্য এই কাজটা করেছে, আর ও কাউকে খুন করতে চায়নি, ওকে মোটেই টেররিস্ট বলা যায় না। এই তফাৎটা এখান থেকে বেরিয়ে আসে। তাহলে এই যে ঘটনাটা, এইটা বলার উদ্দেশ্য আমার এইটা, আমরা যদি আজকের দিনে চলে আসি, এই 2020, 24, 25 সালে, আজকে যেখানে দেখছি যে এই আরএসএস প্রণোদিত, আরএসএস পরিচালিত এবং বিজেপির সরকারের অধীন তারা এই যে পরিচালিত যে রাষ্ট্র, এদের সামনে তো একটাই এজেন্ডা। ওদের সত্যি কথা বলতে এজেন্ডা একটাই, সেটা হচ্ছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা। আমি ওদের দোষ দিই না, এইটা ওদের এজেন্ডা, ঘোষিত এজেন্ডা। ওরা সেই এজেন্ডা স্টিক করে আছে, সেখান থেকে এক চুলও নড়ে না, ক্রমশ সেই দিকে এগোচ্ছে। আমি দোষ দেবো কেন? এটা তাদের আদর্শ, এটা আমাদের দায়িত্ব। এই আদর্শটা যে সর্বনাশা, এটা মানুষের মনে ঢোকানো, এটা আমাদের দায়িত্ব। ফেল করছি আমরা। কাজেই আজকের বিজেপি, যার পেছনে রয়েছে আরএসএস, তারা যদি এই যে দেশের উন্নতি, এই বিজ্ঞানের উন্নতি, এই চন্দ্রযান, এই অমুক, এই তমুক, এসব হচ্ছে সব উপলক্ষ। লক্ষ্য একটা, হিন্দু রাষ্ট্র। তার জন্য তারা ইতিহাসের পরোয়া করে না, বিজ্ঞানের পরোয়া করে না, কোনো কিছুর করে না। কেন করবে? এই করে যদি তারা ফায়দা পায়, যদি একটা বিজ্ঞানীকে সে দেখাতে পারে যে চাঁদে চন্দ্রযান পাঠাবার পর সে নারকোল ফাটাচ্ছে কিংবা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে এবং সেটা দেখে বাকি সবাই ঘরে ঘরে দেখে তারাও পুজো দিচ্ছে, কেন করবে না? আমি তো দোষ দিই না তাদের, ওটা তো তাদের এজেন্ডা। আমরা ঠেকাতে পারিনি কেন? এই যে জিনিসটা, তাহলে এই যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এরা যে এইভাবে এগিয়ে যাচ্ছে এবং অনেক পরিমাণে মানুষের মনকে প্রভাবিত করতে পারছে, এটাকে আমরা ঠেকাবো কি? এইটা আমার মনে হয় এই ক্ষেত্রে কিন্তু এই এতক্ষণ ধরে ভগৎ সিং এর চিন্তা ভাবনা, তার জীবন, যেভাবে তিনি নিজেকে উৎসর্গ করেছেন সেটা তো বটেই, কিন্তু যে ভাবনা থেকে নিজেকে উৎসর্গ করেছেন সেইটা বারবার মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন, ট্যাকটিক্যালিও প্রয়োজন। কেন ট্যাকটিক্যাল কথাটা কেন বলছি? যে ভগৎ সিং এমন একজন মানুষ যে খুব কট্টর
আহ, হিন্দু ধর্মপন্থী মানুষও ভগৎ সিং এর নাম শুনলে কিন্তু নমস্কার করবে, তাকে কেউ অসম্মান করবে এত সাহস নেই, হিন্দুত্ববাদীদেরও নেই। বরং হিন্দুত্ববাদীরা সেটা কাজে লাগাতে চায়। এই তো আমরাও তো ভগৎ সিংকে মহৎ বলি। সুতরাং যতবারই আমরা ভগৎ সিং এর কথা বলবো, আমরা এইটা বলবো যে এই একজন মানুষ খোলাখুলি ভাবে বস্তুবাদী চিন্তার কথা বলে জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং যে নিজের শহীদত্ব বরণ সেটা তিনি করেছেন বস্তুবাদের হয়ে, বস্তুবাদী জাতীয়তাবাদের হয়ে। এইটা যদি বারবার করে লোকের কাছে আমরা বলতে পারি, কিছু লোকের মনে অন্তত ঢুকবে যে জাতীয়তাবাদী হবার জন্য ধর্মের আশ্রয়ের প্রয়োজন নেই, নিজেকে শহীদ করার জন্য হে ঈশ্বর বলে শহীদত্ব বরণ করার দরকার নেই। মৃত্যুর কদিন আগে ভগৎ সিং এর এক বন্ধু এসে ওকে বলেছিলেন, তুমি যে নিজেকে নাস্তিক বলছো এইবার টের পাবে, আর তো এগিয়ে আসছে তোমার ফাঁসির দিন। তো ফাঁসির 3 দিন আগে ভগৎ সিং তাকে বলেছিলেন, কই আমি তো কিছু অনুভব করছি না, বরং আমার মনের মধ্যে যে আদর্শটা রয়েছে সেটাই আমাকে মনে জোর দিচ্ছে, আমার এতটুকু ভয় করছে না। হয়তো মনে মনে ভয় করছিল, কিন্তু সেই ভয়টাকে তিনি অতিক্রম করতে পারছিলেন তার এই বস্তুবাদী জাতীয়তাবাদী ভাবনাকে দিয়ে। বস্তুবাদী আদর্শ মানুষকে ক্ষুদ্র করে না, বস্তুবাদী আদর্শ মানুষের মনকে আরো মহৎ করে। এইটা যদি আমরা মানুষের সামনে ভগৎ সিংকে আশ্রয় করি, বারবার যেখানে যতবার সুযোগ পাবো এই কথাটা বলি যে অন্যান্য জাতীয়তাবাদী তারাও মহৎ, তাদের কোথাও ছোট করছি না তাদের আদর্শ বোধকে, কিন্তু তারা ধর্মের আশ্রয় নিয়ে তারা বলছেন যে 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 মানে এই পরশুদিন আমি শহীদ হয়ে যাব, তারপরেই তো আমি স্বর্গে চলে যাব, আর আমার কোনো দুঃখ থাকবে, আমি এই যে মর্ত লোকে আমি এত দুঃখ পেলাম, এত লাঞ্ছনা পেলাম, সব এবার মুছে যাবে। কেন না, স্বর্গে আমি সব ঈপ্সিত জিনিসগুলো পেয়ে যাব। কি হিন্দু কি মুসলমান সকলে তো এই ভাবেন, কি খ্রিস্টান, এই লোকটি এ কিন্তু পরলোকে গিয়ে কোনো পুরস্কার পাবে সেই আশায় সে জাতীয়তাবাদী হয়নি, সেই আশায় সে নিজের প্রাণ সঁপে দেয়নি। এই যে কথাটা, এই আদর্শটা যে আসলে ধর্মের চেয়ে অনেক বড় আদর্শ, এবং সেটা ভগৎ সিং ইন সো মেনি ওয়ার্ডস লিখে গেছেন যে আমার ওসবের কোনো প্রয়োজন হয় না। মৃত্যুর 3 দিন আগেও বলছেন আমার আমার ওই নিয়ে মনে ভয় হচ্ছে না, আমি যে আদর্শে আছি অবিচল আছি, সেই আদর্শই আমার মনে জোর জোগাচ্ছে। এই যে জিনিসটা, এইটা ভগৎ সিং এর ক্ষেত্রে যেভাবে প্রকট, আমাদের কিছু তৈরি করতে হবে না, ওর জীবনের মধ্যেই ওর প্রতিটা দিন যেভাবে উনি যাপন করেছেন তার মধ্যে থেকে এক একটা ঘটনার মধ্যে থেকে সেগুলো বেরিয়ে আসে। এই বার্তাটা যদি আমরা একটা প্রোগ্রাম হিসেবে প্রচার করতে পারি লোকের কাছে, তোমরা যেমন ভগৎ সিং এর এই আত্মবলিদান দিবস 23শে জানুয়ারি 23শে মার্চ এটা এটা প্রচার করছো, এই এই উপলক্ষেও এই কথাটা বারবার করে বলা যে হ্যাঁ আত্মবলিদান আরো অনেকে দিয়েছে, অনেকে দিয়েছেন, তারা প্রত্যেকে প্রণম্য, কিন্তু এই লোকটির বৈশিষ্ট্য হচ্ছে এ কখনো কিন্তু কোনো ওই অলৌকিক কোনো শক্তির দোহাই দিয়ে আত্মবলিদানকে মহৎ করে দেখাচ্ছে না, আত্মবলিদানকে সে আদৌ মহৎ করে দেখাচ্ছে না। সে বলছে এটাকে এই দেশের স্বাধীনতার জন্য, যে বস্তুবাদী জাতীয়তাবাদে আমি বিশ্বাস করি তার জন্য আমি আত্মবলিদান করছি। এই যে জোরটা, এইটা ভগৎ সিং ছাড়া আমি জানি না আর আমি আর কতটুকু জানি, নিশ্চয়ই আরো অনেকে আছেন। এইটা মানে আমার কাছে খুব আশ্চর্য মনে হয় ভগৎ সিং এর জীবনে। একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো বোঝা যায় যে ক্ষুদিরাম, তিনি অতুলনীয়, একটা 16 বছর নাকি 17-18 বছরের ছেলে প্রাণ দিচ্ছে। সেই ক্ষুদিরাম মারা যাওয়ার পর তাকে নিজে গান রচনা হলো, যে গান লতা মঙ্গেশকর পর্যন্ত গেয়েছেন, লোকে এখনো ভীষণ জনপ্রিয়, একবার বিদায় দেমা ঘুরে আসি। সেই গানের একটা লাইনে কি বলা হচ্ছে, যে তার মাকে বলা হচ্ছে যে তোর ক্ষুদি আবার ফিরে আসবে, এবং তখন তার আনন্দের উপকরণ হিসেবে, আনন্দের রেফারেন্স পয়েন্ট হিসেবে বলা হচ্ছে বৌদের করিস দাসী, যে স্বাধীনতার জন্য প্রাণ দিল, যে শহীদ হলো, তার মাকে মানে রূপক অর্থে বলা হচ্ছে তোর যখন পুনর্জন্ম হবে তোর ছেলে তুই তার বিয়ে দিবি এবং তখন বলবি যে বৌদের করিস দাসী। এই যে বিয়ে দিয়ে, বিয়ের অর্থ বৌদের দাসী করা, এটা এখনো আমাদের হিন্দু সমাজে চালু আছে। আমি অন্তত বছর 30 আগে নিজের চোখে দেখেছি। আরে কোথায় যাচ্ছিস, ছেলেকে বলতে বলা হচ্ছে যে মা তোমার দাসী আনতে যাচ্ছি। তো সেটা একটা স্বাধীনতার প্রসঙ্গে বৌদের দাসী করা, এই যে আমাদের হিন্দু সমাজের একটা কুসংস্কারের যে একটা নগ্নতম বহিঃপ্রকাশ, এটা ক্ষুদিরামের শহীদত্বকে আশ্রয় করে একটা গানের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। এর চেয়ে দুঃখের বেদনার আর কি হতে পারে? আমরা কি এর পাল্টা হিসেবে
ভগৎ সিং এর জীবনকে তুলে ধরতে পারি না? এ কিন্তু কোথাও বলছে না যে আমি আবার অবতার হয়ে আসবো 10 মাস 10 দিন পরে। এ বলছে যে হ্যাঁ, আমাকে মরতে হবে, মরাটা একটা বস্তুবাদী সত্য, আমি যে আদর্শে বিশ্বাস করেছি তার জন্য আমি মরছি, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই, প্রাণটা দিতে হবে আমার। এই যে অকারণ মহত্ব, এই যে হেলো যাকে বলে, চারপাশে একটা বিরাট গৌরব ছটা তৈরি করা, সেটা ধর্মের আশ্রয়ে তৈরি করা হচ্ছে, এর পাল্টা অ্যান্টিডোট হিসেবে আমার মনে হয় আজকে ভগৎ সিংকে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে দুটো কাজ হবে। এক তো ভগৎ সিং এর প্রকৃত চরিত্রটা মানুষকে আরো পরিষ্কার করে বোঝানো যাবে। দুই, আজকে আরএসএস এবং বিজেপি এই যে নোংরা খেলাটা খেলছে, যে যেমন ধরো একটা উদাহরণ দিই, সুভাষচন্দ্র বসু। সুভাষ বসু আমরা জানি তিনি মোটেই সেকুলার ছিলেন না, হিন্দু ধর্মে বিশ্বাস করতেন, কিন্তু তার একটা মহৎ গুণ, যেটার জন্য আমি প্রগাঢ় সম্মান করি তাকে, যে তিনি কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মকে মেলাননি। তিনি যখন তার আজাদ হিন্দ ফৌজে তার এখানে যখন লালকেল্লাতে বন্দিরা যখন বন্দী হয়ে রয়েছে তাদের সৈন্যরা, তো তখন গান্ধীজি একবার দেখা করতে গিয়েছিলেন তাদের সঙ্গে, গিয়ে বলছেন যে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি? তারা বলছে এমনি কোনো অসুবিধা নেই, একটাই অসুবিধে যে এই ব্রিটিশ গভর্নমেন্ট এরা যখন চা দেয় আমাদের জন্য, দুটো এত বড় বড় কেটলিতে করে দেয়, একটার গায়ে লেখা থাকে হিন্দু চা, একটার গায়ে লেখা থাকে মুসলিম চা, বলছে যে আমরা এতে ক্ষিপ্ত হয়ে উঠি যে আমরা কিন্তু আজাদ হিন্দ ফৌজে কোনোদিন এই কালচারে বড় হইনি। এইটা কিন্তু মস্ত বড় কথা। এবং তারা বলছে গান্ধীজিকে রসিকতা করে যে আমরাও অবশ্য ওদের বোকা বানাই, ওটা আসার পরে আমরা মিশিয়ে ফেলি চাটা, তারপর ভাগাভাগি করে খাই, কে হিন্দু কে মুসলিম পরোয়া করি না। গান্ধীজি মন্তব্য করছেন আমি তো এটা কোনোদিন অ্যাচিভ করতে পারিনি, হ্যাটস অফ টু সুভাষ। তো এই সুভাষ বোসকে তো আজকে আরএসএস বিজেপি বলছে ইনিও আমাদের লোক। কি করে বলে? দুদিন পর এরা বলবে যে ভগৎ সিংও আমাদের লোক, হয়তো বলছেও কোনো কোনো জায়গায়, আমি জানি না, এত আমি খবর রাখি না আজকাল, সত্যি কথা বলতে আর এত ঘৃণা জাগে এদের প্রতি, যে এই যে কথাটা এরা যখন বলবে এদের মুখের উপর কি এইগুলো আমরা ছুঁড়ে দিতে পারি না? দাদা সরি টু ইন্টারাপ্ট, এক সেকেন্ড দাদা, সরি টু ইন্টারাপ্ট, না বলো না, সরি টু ইন্টারাপ্ট, একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে ভগৎ সিং তিনি সাভারকারের সঙ্গে তার খুব সুসম্পর্ক ছিল, তাদের মধ্যে দেখা হয়েছিল এবং তিনি তার আদর্শ সাভারকারের থেকে গ্রহণ করেছিলেন, এই গল্প কিন্তু ইতিমধ্যে প্রচারিত হচ্ছে। আমি একটু আশ্চর্য হচ্ছি না, কারণ এই তো বললাম এদের সিঙ্গল পয়েন্ট এজেন্ডা হচ্ছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা, কাজে ইতিহাস বিজ্ঞান তথ্য সমস্ত কিছুকেই এরা উড়িয়ে দিতে পারে, কাজে কোনো আশ্চর্য। কিন্তু যদি আমি তথ্যগুলো রাখি, যে লোক 22 বছর বয়সে প্রাণ দিল, তার সঙ্গে তুলনা হচ্ছে সাভারকারের, সারা জীবন শুধু মুচলেখা লিখে গেছে, ওকে অনেকে মুচলেখা বীর বলে। জীবনে কত, আমাদের বন্ধু প্রবীর মুখোপাধ্যায় একটা লেখায়, আমার এখন আর মনে নেই, কতবার জীবনে মোট মুচলেখা দিয়েছিল সাভারকার, তার একটা হিসেব করেছিল। তার সঙ্গে তুলনা হচ্ছে ভগৎ সিং এর, যে 22 বছর বয়সে প্রাণ দিয়েছে এবং একটা মুহূর্তের জন্য আপোষ না করে, এবং আপোষ শুধু জাতীয়তাবাদের সঙ্গে নয়, আমি বলতে চাইছি ধর্মের সঙ্গেও করেন, যে কারণে সমস্ত লোকের কাছে তিনি এইভাবে গ্রহণযোগ্য হয়েছিলেন। এরকম লোক আমরা খুব বেশি পাবো না ভারতের ইতিহাসে। সুতরাং যতবার ওই সাভারকারের প্রসঙ্গ তোলা হবে আমরা ওইটা বলবো যে ইনি তো শুধু মুচলেখা দিয়ে গেছেন সারা জীবন, হয়তো জীবনে একেবারে প্রথম কয়েক বছর কিছু হয়তো সেখানে পজিটিভ কাজ কিছু ছিল, কিন্তু এই লোক যে 22 বছর বয়সে মরেই গেছে, এই মুচলেখা দেবার সুযোগ পেল কোথায়? তার আগেই তো মরে গেছে, তার জন্য তার কোনো আক্ষেপ ছিল না, একদিনের জন্য সে আপোষ করেনি। তাহলে এই যে এটা খুব ভালো পয়েন্ট, সাভারকার ভার্সেস ভগৎ সিং, এবারে পরিষ্কার কতগুলো জিনিস তুলে ধরা যায়, ছবি এঁকে দেখিয়ে দেওয়া যায়। এইগুলো যত বেশি করে করা যাবে লোকের কাছে, তত আমরা এই বিজেপি আরএসএস এর এই ধাপ্পাবাজি গুলো তুলে ধরতে পারবো। এটা কিন্তু করা দরকার। একটা ছোট্ট জিনিস, এই ভগৎ সিংদের কোনো এক সতীর্থ তিনি এইরকম স্মৃতিচারণ করেছেন বলে শোনা যায় যে চন্দ্রশেখর আজাদ তাদের কাছে বলেছেন যে তার কাছে সাভারকার এই মানে প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন যে তোমাদেরকে আমরা পয়সা দেবো, তোমরা মুসলমানদের নেতাদেরকে খুন করো। তো চন্দ্রশেখর আজাদ বলছেন যে এরা কি, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছি, আমরা সশস্ত্র সংগ্রাম করছি, আমরা কি এরা কি আমাদেরকে
মানে ভাড়াটে খুনি বলে ভাবে? এই 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 এইটার কি আপনার মানে এইটার আমি খুব ডিটেল পাইনি। এইটার কি না, ডিটেল? এই ডিটেল তথ্য আমারও জানা নেই। এরকম একটা ভাষা ভাষা কথা আমি শুনেছি, কিন্তু খুব কংক্রিটলি বলতে পারবো না, জানি না এটা আমি। কিন্তু এগুলো খুঁজে বার করা দরকার। আমার ধারণা একটু চেষ্টা চরিত্র করলে এগুলো খুঁজে পাওয়া যাবে। ওই যে আমার বন্ধু প্রবীর মুখোপাধ্যায়ের কথা বললাম, ও মাঝে এটা নিয়ে খুব কাজ করছিল, তারপর নানান শরীর টরীর খারাপের ফলে ও আর সেটা কমপ্লিট করতে পারেনি। ও কিন্তু প্রচুর তথ্য জোগাড় করেছে, এই বিশেষ করে সাভারকারকে নিয়ে, মানে ভগৎ সিংকে নিয়ে নয়। যে সাভারকারের এই যে মানে নানা রকম কথা বলা, বা ওই যে একজন আমেরিকান সাংবাদিক, সেটা বোধহয় 1940 মানে যুদ্ধের মধ্যে তিনি এসে ওর একটা ইন্টারভিউ নিয়েছিলেন, তাতেও অনেক কথাবার্তা বলেছিল, সেইটা আমাকে দেখিয়েছিল। এইগুলো নিয়ে যদি সামনে আনা যায়, এর আসল চরিত্রটা বেরিয়ে আসবে। এবং এই যে টু নেশন থিওরি, লোকে লোকে জিন্নাকে গালাগালি দেয়। জিন্না কিন্তু একটা স্টেজ অব্দি, এমনকি জিন্না ভগৎ সিংকে সমর্থন করেছিল। যখন কোর্টে, আমি অবাক হয়ে গেলাম যখন এই রায়বাহাদুর সূর্যবংশম এই যখন ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হোক বলে সওয়াল করছেন, জিন্না কিন্তু সমর্থন করছেন তখন ভগৎ সিংকে। এই যে জিন্না যে এত বেশি মুসলিম এদিকে ঘুরে গেলেন, এটা এটা নিয়েও তো অনেক নানা রকম তত্ত্ব আছে। এটা কি একটা রিয়াকশন, অর্থাৎ এই কংগ্রেসের মধ্যে অতিরিক্ত যে হিন্দু প্রভাবের রিয়াকশনে হলো, সেটাকে পরে তিনি আরো এক্সট্রিমে নিয়ে গিয়ে আরো রিয়াকশনারি করে তুললেন। কিন্তু গোড়ার দিকে জিন্নাও কি খুব বেশি মুসলিমপন্থী ছিলেন? এইসব প্রশ্নগুলো আমরা তুলবো না? এবং সবার উপরে, এগুলো না হয় অন্য প্রশ্ন, কিন্তু সবার উপরে ভগৎ সিংকে এই কারণে মানে মানুষের মনে গেঁথে দেওয়া দরকার, যে ওই বললাম যে বস্তুবাদী সাম্রাজ্যবাদ বিরোধী, দুটো জায়গাতেই তার কোনো আপোষ নেই। সে বস্তুবাদের ক্ষেত্রেও আপোষ নেই, তার সাম্রাজ্যবাদ বিরোধিতার ক্ষেত্রেও আপোষ নেই। এবং সে লোকটা মরে গেছে, সে ছেলেটা মরে গেছে মাত্র 22 বছর বয়সে। এই এত বড় মানে কি বলবো অস্ত্র আমাদের হাতে থাকতেও আমরা কেন সেটাকে ঠিকঠাক ব্যবহার করছি না? যতবার অন্য জাতীয়তাবাদী নেতার কথা তুলে ওই প্রাচীন হিন্দু কি ছিল এই আদর্শ তুলে দেওয়া হবে, ততবার আমরা ভগৎ সিং এর কথা বলবো। এই লোকটা কিন্তু একবারও প্রাচীন হিন্দু আদর্শের কথা বলেনি, এগিয়ে যেতে পারে। আমার একটা জিজ্ঞাসা ছিল, মানে সেটা ভগৎ সিং এর সঙ্গে রিলেটেড, এই নাস্তিকতার সঙ্গে রিলেটেড, তবে ততটা হয়তো ভগৎ সিং এর এই স্বাধীনতা আন্দোলন বা রাজনীতির বিষয় নয়, অনেকটাই ফিলোসফিক্যাল পয়েন্ট। আপনি যেভাবে এই আলোচনাটা শুরু করেছেন, যে নাস্তিকতা শব্দটাকে আপনি বস্তুবাদ দিয়ে রিপ্লেস করতে চেয়েছেন, এটা মানে বস্তুবাদী হলেই কি সে অনিবার্যভাবে নাস্তিক হবে? আমার ধারণা হবে। কেন বলছি, আমার যুক্তিটা বলি। ওই যে বললাম, নাস্তিক মানে কি, সাদা বাংলায় যে যে ঈশ্বর মানে না। ঈশ্বর মানে কি, মানে একটা নির্বস্তুক জিনিস, যে একটা সত্তা, যদি বলি নির্বস্তুক সত্তা, যা থেকে বাকি সবকিছু জন্মেছে। তো আমি যদি প্রথমেই বলি সমস্ত কিছু এসেছে বস্তু থেকে, কোনো নির্বস্তুক সত্তা থেকে নয়, তাহলে নাস্তিকতা আর আলাদা করে বলার দরকার থাকে কি? এইটা আমার না, ধরুন এইরকম যদি হয় যে ঈশ্বর আছেন, এবং মানে ভারতীয় দর্শনেও দ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ ইত্যাদি ইত্যাদি, মানে ওয়েস্টার্ন ফিলসফিতে দেকার্তের যে দ্বৈতবাদ, ডুয়ালিজম, সেইখানে ঈশ্বর রয়েছেন, আবার বস্তু রয়েছে। যে মানে বস্তুবাদ বলবো না, না না, ঈশ্বর আছেন, বস্তুও আছে, এটা বললে তিনি বস্তুবাদী নন। রিয়েল ওয়ার্ল্ড আছে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড সেটাকে বস্তুবাদ বলবো না আমি। বস্তুবাদ সেটাকেই বলবো, বস্তু থেকে বাকি সবকিছু জন্ম নিয়েছে। মন বস্তু থেকে জন্ম নিয়েছে, মনও আছে, বস্তুও আছে। এই ডুয়ালিজম মানলে তুমি বস্তুবাদী নও। আমি এইটা এই জায়গা থেকে বলতে চাইছি। মানে সেই অর্থে বস্তুবাদী হলে, যেমন চারবাক, আমি চারবাকদের অর্থে বস্তুবাদী বলছি, এই অর্থে বস্তুবাদী হলে ঈশ্বরের প্রশ্নটা উঠছেই না। কে আস্তিক কি নাস্তিক এ প্রশ্ন উঠছেই না, কেউ যদি বস্তুবাদী। রিয়ালিজম, যে কারণে মেটেরিয়ালিজমের থেকে রিয়ালিজমকে আলাদা করা হয়, এই জায়গায় রিয়ালিজম বললে সেখানে ঈশ্বরের একটা স্কোপ বা ভাববাদের আইডিয়ালিজমের একটা স্কোপ থেকে যায়। কিন্তু তুমি যদি মেটেরিয়ালিস্ট বলো, যে যে যেরকম ওই প্রাচীন সাংখ্যে যেরকম বলা হয়েছিল যে ঈশ্বরা সিদ্ধে প্রমাণাভাব,
কিংবা বৈশেষিকে যেরকম বলছে যে আলটিমেট রিয়েলিটি হচ্ছে পরমাণু, পরমাণুর ওপারে কোনো রিয়েলিটি নেই, পরে তারা ঘুরে গেল সেটা অন্য প্রশ্ন। এই অর্থে যদি বলি যে বস্তুর ওপারে কিছু নেই, বস্তুর রূপ নানা রকম হতে পারে কিন্তু বস্তুর ওপারে কিছু নেই, এইটা যদি বস্তুবাদের ডেফিনেশন হয় তাহলে সেখানে ঈশ্বরের প্রশ্ন উঠছেই না। আমি এই অর্থে বস্তুবাদে বিশ্বাস করি। রিয়েলিজম বললে কিন্তু অন্যরকম, সেক্ষেত্রে ওই ডুয়ালিজমের একটা স্কোপ থেকে যাচ্ছে। বস্তুবাদ একাডেমিক ফিলোসফিতে মেটেরিয়ালিজম আর রিয়েলিজম প্রায় মানে ইন্টারচেঞ্জেবল ওয়ার্ড বলে সেটাকে ওই একটু ছোট্ট ফাঁক রেখে দেওয়া হয়েছে। মানে আপনি বস্তুবাদ যখন বলছেন সেটাকে নাস্তিক বস্তুবাদই একমাত্র বস্তুবাদ এইভাবে আপনি জিনিসটাকে ডিফাইন করছেন। সেটা তুমি সেইভাবে এটা বলতেই পারো, কিন্তু আমার কথা হচ্ছে আমি যে অর্থে বস্তুবাদ বুঝি সেই অর্থে বস্তুবাদ বললে নাস্তিক কথাটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে, বাড়তি হয়ে যাচ্ছে। মানে আমি যদি বলি 2 হাত যুক্ত মানুষ, মানুষ হলে তার 2টো হাত আছে, এইটা 2 হাত যুক্ত মানুষ বলার দরকার আছে কি? আমি সেইটা বলছি। কিন্তু কিন্তু কেউ মানে আমার আপত্তি একটাই, নাস্তিক নিয়ে আমার অন্য কোনো আপত্তি নেই। এই যে আমি এমন একটা বিশ্বাসের কথা বলছি যেটা নেতি, অর্থাৎ অন্য কিছু নয় সেটা আমি বিশ্বাস করছি। সে অন্য কিছুটা কি সেটা আমি বুঝবার জন্য, আপনার অবস্থানটা ভালো করে বুঝবার জন্য আমি প্রশ্ন করছি। আমি তর্ক করছি, আই এম নট আর্গুইং। আমি জাস্ট বুঝবার করলেই তাতে কি ভালো আর্গু করলে জিনিসটা জোরালো হয়। আমার এইটা মত, এটা আমি বললাম তো, আমি মানতে বলছি না, আমার নিজের এরকম মত। নানা রকম ক্রিটিক্যাল কোশ্চেন আসে। তো ধরুন এরকম প্রশ্ন আছে, এই যে আপনি বললেন যে আমি কাউকে মানুষ বলছি, বললেই আমি ধরে নিচ্ছি যে তার 2টো হাত আছে। আমি আলাদা করে বলবো কেন? কারণ 2টো হাত এটা মনুষ্যত্বের একটা ইনভেরিয়েবল ইনগ্রেডিয়েন্ট, সেটা তার মধ্যে আছে। কিন্তু আপনাকে ধরুন কেউ প্রশ্ন করতে পারে যে আপনি অ্যাক্সিডেন্টে 2টো হাত কাটা পড়ে গেলে আর কি মানুষ থাকবেন না? আমি ওই জন্য বলছি যে স্বাভাবিক প্রাকৃতিক অর্থে যে মানুষ, অ্যাক্সিডেন্টে 1 হাত কাটা যায়নি, স্বাভাবিক প্রাকৃতিক অর্থে যে মানুষ তার 2টো হাতই আছে। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, বাই ডেফিনিশন তুমি বলছো তার অরিজিনালি 2টো হাত ছিল, বা কোনো অসুখে বা যেভাবে হয়তো জেনেটিক অসুখেই সে 1 হাত নিয়ে জন্মেছে, কিন্তু 1 হাত ওলা মানুষ খাঁটি মানুষ নয়, স্বাভাবিক মানুষ নয়, এটা তো মানতে হবে। স্বাভাবিক মানুষ তো 2টো হাত আছে, বলে দেওয়ার দরকার আছে কি? কিন্তু তার মধ্যে আপনি আরেকটা স্বাভাবিকত্বের আরেকটা কনসেপ্ট তার মধ্যে এসে পড়ছে, যেটা আবার কেউ সেটা নিয়ে চেস করতে পারে। আই এম নট আর্গুইং, আই এম স্টিল নট আর্গুইং। আমি জাস্ট বোঝবার চেষ্টা করছি। এটা তো আমি উপমা হিসেবে দিলাম, এটা তো বস্তুবাদের ডেফিনিশন নয়, বোঝবার সুবিধের জন্য বললাম। এটা তুমি মানে অন্য অনেক উদাহরণ দিতে। আমার এরকম মনে হয় বাড়তি কথা এগুলো, যে মূল জিনিসটা বোঝা দরকার, আমরা কি চাইছি। আমরা কি এই নিয়ে খুব মানে একেবারে হেয়ার স্প্লিটিং আর্গুমেন্ট চাইছি, না মুদ্রা ব্যাপারটা বুঝতে চাইছি? উদ্দেশ্য নয় এখানে ঈশ্বর বস্তুবাদ নিয়ে থ্রেড বেয়ার আলোচনা, উদ্দেশ্য নয়। আমি জাস্ট ঈশ্বর বললেই তোমাকে একটা ভুল জিনিসের দিকে ঠেলে দেওয়া হলো, তোমার যুক্তিবোধকে নিরস্ত করে দেওয়া হলো, অথবা ভুল যুক্তি দেওয়া হলো। এইখানে আপত্তিটা এইখানে নিয়ে যাওয়া। তুমি ঈশ্বরকে ধরলে তোমার বাকি যুক্তিগুলো আর দেওয়ার প্রয়োজন নেই, তিনি সর্বশক্তিমান, মিটে গেল, তিনি সব করেছেন। তাহলে বিজ্ঞানও দাঁড়ায় না, যুক্তিও দাঁড়ায় না, তিনিই সব করেছেন। সেই কতকাল আগে বিদ্যাসাগরের কথা, তিনি এতই মঙ্গলবার হবেন তো ওই 30,000 লোককে কচাকচ করে গলা কাটলো, তিনি দাঁড়িয়ে দেখলেন যে কেমন সর্বশক্তিমান বা সর্বমঙ্গলময় ঈশ্বর। এটা অ্যাগনস্টিকদের স্ট্যান্ড। আমি তার একদম উপরেই আছে। আমি নিজেকে নাস্তিকই মনে করি, আমি শুধু শব্দটা নিয়ে বলছি, শব্দের প্রয়োগটা নিয়ে। এনিওয়ে, এটা বোধহয় আমরা মূল জায়গা থেকে সরে যাচ্ছি। আমি জাস্ট আপনার ওই পজিশনটাকে বোঝবার জন্য আমি একটুখানি প্রশ্ন করলাম। আমি এই বারবার মনে করি যে ভগৎ সিং এর, তিনি মহৎ দেশপ্রেমিক ছিলেন, আত্মদান করেছিলেন, সবই ঠিক আছে। সবার ওপরে তুমি নাস্তিকই বলো, বস্তুবাদী বলো, এইরকম মানুষ তুমি ভারতের ইতিহাসে খুব বেশি পাবে না। ভারতের মানে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বড় উল্টোটা প্রচুর, যে তারা ভয়ানক ঈশ্বরে বিশ্বাস করছেন এবং প্রাণ দিয়েছেন। ঈশ্বরে বিশ্বাস করে প্রাণ দেওয়া মানে তো ওই বললাম, তার মানে একটা পুরস্কারের আশা আপনার মনে আছে, আপনি মরবার পর স্বর্গে গিয়ে সমস্ত কিছু পাবেন যা কিছু বর্ত জীবনে পাননি। আর এই লোকটা, এই ছেলেটা 22 বছর বয়সে প্রাণ দিচ্ছে, বলছে আমার কিচ্ছু পাবার আশা নেই পরলোক থেকে, আমি এই জীবনে মনে করেছি এটা উচিত কাজ,
আমি করছি। এটা কত বড় মাপের নৈতিকতার দিক থেকে এটা কত ঊর্ধ্বে, এইটা লোককে একটু বোঝানো দরকার। ঈশ্বর বিশ্বাস মানেই কিন্তু নৈতিকতার দিক থেকে নেমে যাওয়া, উপরে যাওয়া নয়। এইটা ভগৎ সিংকে ধরে আমরা যত সুন্দর করে বোঝাতে পারি, অন্য কাউকে ধরে। দাদা আমি একটা অ্যানাউন্সমেন্ট করি। এই আমাদের তো প্রোগ্রাম অনেকটা এগিয়ে গেছে, আর 10 মিনিট রয়েছে, আর তার মধ্যে আমরা আরো কথাবার্তা বলবো। আমি তো প্রচুর বকে ফেললাম নাকি? না 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 দাদা, আমাদের অত্যন্ত ভালো লাগছে, আমাদের অত্যন্ত ভালো লাগছে। এবং আমরা যে যে প্রশ্ন করব ভেবেছিলাম আপনি তার উত্তর অলরেডি তার মধ্যে অনেকটাই দিয়ে দিয়েছেন, ফলত আমার খুব বেশি কথা বলবার দরকার পড়েনি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আর মাত্র 10 মিনিট বাকি আছে। এই সময় এর মধ্যে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, আমাদের ফেসবুক পেজ যারা দেখছেন এবং অনেকে সেগুলো শেয়ার করেছেন, সেই শেয়ার করা পেজগুলো থেকেও হয়তো অনেকে দেখছেন, তার মধ্যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা একটু সরাসরি লিখে দেবেন। এটা কিন্তু শেয়ার করা পেজে লিখলে হবে না, এটা আমাদের মূল যে পেজ, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির যে মূল পেজ, সেই পেজটাতে এসে একটু প্রশ্নটাকে টাইপ করে লিখুন। লিখলে সেটা আমরা দেখতে পারবো। সেই প্রশ্ন হয়তো সবটা অ্যাড্রেস করতে পারবো না, বা যতটা অ্যাড্রেস করলে আপনি যথেষ্ট হয়েছে বলে মনে করবেন ততটা হয়তো নাও পারতে পারি, আজ সময় আমাদের হাতে ততটা নেই, কিন্তু আমরা চেষ্টা করব যে সেটাকে কিছুটা অন্তত সেটাকে অ্যাড্রেস করবার, প্রশ্নটার কে নিয়ে খানিকটা চর্চা করবার চেষ্টা করব। আপনারা এই প্রশ্নটা করতে পারেন, ঠিক আছে? আশিস দা, একটা জিনিস, ভগৎ সিং এর যখন ফাঁসি হলো তখন অনেকে সেই ব্যাপারটা নিয়ে বলেন যে গান্ধীজি তখন এত পাওয়ারফুল, তিনি তখন সাহেবদের সঙ্গে, ইংরেজ প্রশাসনের সঙ্গে নানা রকম ভাবে নেগোশিয়েট করতে পারেন, এবং শিগগিরই তার বড়লাটের সঙ্গে একটা আলোচনা ছিল, সেইখানে তিনি ভগৎ সিং এর তাকে যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় সেটা তিনি ইয়ে করতে পারতেন, তিনি দাবি করতে পারতেন, কিন্তু করেননি। আবার কেউ কেউ তার সমর্থক, গান্ধীর সমর্থক, তারা ওখানে বলেন যে না, এটা করা তার পক্ষে সম্ভব ছিল না। মানে ওখানে নাকি বড়লাট তখন একবারে শর্ত বেঁধে দিয়েছিলেন যে ওইটাকে বাদ দিয়ে আলোচনা করো, আমি শুনবো বাকি, কিন্তু ওইটা নিয়ে কোনো আলোচনা নয়, এরকম একটা। এইটা কি আপনি একটু এই বিষয়টাকে, এই কন্ট্রোভার্সিটাকে আপনি এই সম্বন্ধে আমি যেটুকু জেনেছি, গান্ধী নাকি প্রথম দিকে ভেবেছিলেন যে তিনি এরকম কথা যে হ্যাঁ, আমি ভগৎ সিং এর পথকে একেবারেই সমর্থন করি না, সে হিংসার পথে গেছে, এতৎ সত্ত্বেও সে একজন দেশপ্রেমিক, সুতরাং সেদিক থেকে আমি তাকে সম্মান করি এবং আমি দেখব কি করা যায়। কিন্তু তারপরে যেটা তুমি বললে, লর্ড আরউইনের সঙ্গে যখন কথা হচ্ছে, আরউইন নাকি, তিনি প্রশ্নটা তুলতেও চেয়েছিলেন গান্ধীজি, আরউইন তখন বলেন যে না, ওইটা বাদে আমি আর যে কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে রাজি, কারণ সে রাষ্ট্রদ্রোহী। একজন রাষ্ট্রদ্রোহীকে আমরা ফাঁসি দেবো, মৃত্যুদণ্ড দিয়েছি, আপনি এ নিয়ে কোনো কথা বলবেন না। আমার এইটাই মনে হয় যে এই যে গান্ধী এটা মেনে নিলেন, এটা কি তার মানে আমি অন্য কিছু না, দেশাত্মবোধেরই একটু খামতির পরিচয় নয়? তিনি কি বলতে পারলেন না যে আমি তাহলে যদি এটা না করেন আমি কিন্তু এই ইস্যুতে সত্যাগ্রহ করব, আমি তো হিংসার পথে বিশ্বাস করি না, আমি ভগৎ সিং এর হিংসার পথ একবারের জন্য সমর্থন করছি না, কিন্তু সে একজন দেশপ্রেমিক, একজন দেশপ্রেমিককে আপনি বিদেশি লোক হয়ে তাকে ফাঁসি দিচ্ছেন, এটা যদি বন্ধ না করেন আমি সত্যাগ্রহ করব। গান্ধী নিজের এথিক্সে যদি স্টিক করে থাকতেন তাহলে এটাই কি তার পক্ষে উচিত স্ট্যান্ড হতো না? আমার এইটা নিয়ে আমি জানি না, আমি এই বিষয়ে যথেষ্ট মানে তথ্য নিয়ে ঘাটাঘাটি করিনি, কিন্তু এইটুকু আমি পড়েছি, আমার মনে এই প্রশ্নটা জাগে যে গান্ধী অন্তত এইটুকু তো বললে পারতেন, এবং এটা তিনি বলেন। সেটা আমার কাছে গান্ধীর একটা ন্যূনতা বলেই মনে হয়। গান্ধীকে আমি খুব সম্মান করি, গান্ধীর সঙ্গে আমি একেবারেই একমত নেই, কিন্তু তিনি অনেক দূর অব্দি তার আগের কংগ্রেসের যে রাজনীতি আর গান্ধীর আমলের যে রাজনীতি, তার মধ্যে তো একটা তফাৎ আছে, এটা তো ঠিকই। সেটা তো তিনি চেষ্টা করেছিলেন রাস্তায় বেরিয়ে মানুষকে নিয়ে রাজনীতি করার, সেটা যেমন ধরনের রাজনীতি, কিন্তু তার সীমাবদ্ধতাটা এইখানটা। যেমন ওই বর্ণাশ্রমে তার একটা সীমাবদ্ধতা, এত কিছু বলেও উনি বর্ণাশ্রমের বাইরে বেরোতে পারলেন না, তেমনি এখানেও তার কাছে এইটা প্রধান হয়ে গেল যে লর্ড আরউইন বলেছেন যে সে রাষ্ট্রদ্রোহী,
তাকে আমরা ফাঁসি দেবই, আপনি এ নিয়ে কথা বলবেন না। তো আপনি মেনে নিচ্ছেন কেন? কত কিছুই তো আপনি মেনে নেননি, আপনি তার বিরুদ্ধে সত্যাগ্রহ করেছেন। এটা আপনার কাছে সত্যাগ্রহ করার মতো একটা ইস্যু বলে মনে হলো না? এটা আমার প্রশ্ন। আমি জানি না, এখানে আরো অনেক তথ্য হয়তো আছে, সেগুলো না ঘেঁটে কোনো পরিষ্কার সিদ্ধান্তে আসা উচিত না, কিন্তু এই প্রশ্নটা আমার মনে আছে। এটা ঠিক। দাদা একটা জিনিস আমি একটু রিড আউট করি। আমাদের কিছুক্ষণ আগে যে প্রশ্নটা নিয়ে আলোচনা হলো যে মানে তাকে এই ভগৎ সিং চন্দ্রশেখর আজাদদের মানে হিন্দুত্ববাদীদের তরফ থেকে ভাড়াটে খুনে হিসেবে ব্যবহার করবার চেষ্টা, সেটা নিয়ে আমাদের দেবকুমার হালদার আমাদের পেজে কিছু তথ্য দিয়েছেন। আমি জাস্ট সেটাকে রিড আউট করছি। আচ্ছা, এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছে সৈকত, আমি রিড আউট করে। এত ছোট করে আছে ও, আমি পড়তে পারবো। আমি রিড আউট করছি দাদা, রিড আউট করছি। চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং এর মুক্তির জন্য মামলা লড়ার অর্থ সাহায্য চাইতে ভগবতী চরণ ভোরা এবং যশপালকে সাভারকারের কাছে পাঠান। সাভারকার তখন তাঁদের জিন্না সহ অন্য মুসলিম নেতাদের খুনের শর্তে 50,000 টাকা অনুদান দেবেন বলে জানান। বলা বাহুল্য, বিপ্লবীরা সে প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। দেবকুমার হালদার এই তথ্যটি এখানে রেফারেন্স আমি জানতে চাইছি, এই তথ্যের রেফারেন্সটা কি? এসব ক্ষেত্রে রেফারেন্স বড্ড জরুরি। উনি বলছেন ঠিকই, কিন্তু উনি কোত্থেকে তথ্যটা সংগ্রহ করেছেন সেটা জানা দরকার। এটা খুব সম্ভবত দেবু বলতে পারবে, খুব সম্ভবত এটা ভগবতী চরণ বোরার একটি স্মৃতিচারণ, তার নিজের একটি আত্মজীবনীমূলক বইতে এটা পাওয়া যায়। বেশ, এই তথ্যটা এক্ষুনি আমি দিতে পারছি না, কিন্তু এটা আছে। এটা দেবু শুনতে পাচ্ছ? যদি তুমি এটা তোমার কাছে এক্ষুনি হাতে থাকে, তুমি একটু আমাদের পেজে লিখে দিও প্লিজ, এর রেফারেন্সটা একটু লিখে দিও, খুব কাজে লাগবে আমার। আচ্ছা, আমরা দেবু আরেকটি লিখেছে, সেটা অন্য, মানে এই আরউইন চুক্তি নিয়ে লিখেছে। দেবু তুমি যদি একটু পারো তাহলে পরে তুমি ওইটার একটু রেফারেন্সটা তোমার যদি একটু হাতের কাছে থাকে তাহলে আমরা এমনি পাবো। দেবু লিখে দিলে কি হবে যে এই আলোচনার মধ্যেই পাবো, যারা আলোচনাটা দেখছেন তারা দেখতে পাবেন। আমরা আর মাত্র 3 মিনিট বাকি, আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি এই আলোচনার। আমাদেরকে এবারে গুটোতে হবে। আশিস দাকে অশেষ ধন্যবাদ। তাকে মানে তিনি বারবারই আমাদের যুক্তিবাদী আন্দোলনে লেখা চাইলে তার কাছে লেখা পাই, তিনি আলোচনা করতে গেলে তিনি আছেন, তিনি সর্বতভাবে সবসময় আমাদের সঙ্গে থাকেন। তাকে ধন্যবাদ জানানোটা বাহুল্য বলে মনে হয়, তবু না জানিয়েও পারা যায় না। তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি সৈকত আমাদের সমিতির তরফ থেকে যেটা হোস্টিং করলো, সে না থাকলে আমরা এসব টেকনিক্যাল ব্যাপারটা আবার কিছু বুঝি না, ও না থাকলে আমরা একটিও প্রোগ্রাম করতে পারতাম না। তাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এটা দেখেছেন এবং দেখছেন সেই দর্শকদের, আমাদের যারা সাথী, যারা শেয়ার করেছেন, অন্য লোককে দেখবার সুযোগ করে দিচ্ছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে, এটা কি রেকর্ড করা হয়েছে কি? মানে ইউটিউবে কোথাও দেখা যাবে কি? আমার বন্ধুরা অনেকে জিজ্ঞাসা করেছে। দেখা যাবে, এটা ফেসবুক লাইভ, তো এটা ফেসবুকে থাকবে। আচ্ছা আচ্ছা, ফেসবুকে থাকবে, আপনাকে আমরা এর লিংকটা হোয়াটসঅ্যাপ করে দেবো, এটাতে দেখতে পাবেন। ঠিক আছে, ফেসবুকে থাকলেই হবে। ঠিক আছে, হ্যাঁ দেখতে পাবেন, এবং আমরা এর ভিডিওটাও আলাদা করে ডাউনলোড করে রাখবো, সেই ভিডিওটাও আমরা আপনাকে পাঠিয়ে দেবো। বেশ, ভিডিওটা আলাদা করে ডাউনলোড করে রাখবো আমরা। আর এমনি মানে ফেসবুকে থাকবেই, আমাদের পেজে এটা থাকবেই। ঠিক, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা আজকের মতো শেষ করছি। নমস্কার। ধন্যবাদ আশিস লাহিড়ীকে, ধন্যবাদ দেবাশিসকে। দর্শক যারা আজকে ছিলেন এই অনুষ্ঠানে, তাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে আমাদের অন্য কোনো দিন, অন্য কোনো ফেসবুক লাইভে। নমস্কার।